ইদানিং তুমি খুব বদলে গেছো সাব্বির। হ্যাঁ, বদলাবো না? সারা জীবন একই রকম থাকবো? তাই তো, সারা জীবন একরকম থাকবা কেন? কিন্তু তুমি যে আমার থেকে দূরে সরে যাচ্ছ সাব্বির, এমনটা কেন করছো? চোখের কোণে পানি চলে আসে মিমের। এক বাসাতেই তো থাকছি, তোমাকে বিয়ে তো করে দেইনি, তাহলে দূরে কি করে সরিয়ে দিলাম? বিরক্ত হয়ে বলে সাব্বির। এক বাসাতেই থাকলে কাছাকাছি থাকা হয় সাব্বির। তুমি রাত করে বাড়ি ফেরো, আমার সাথে বসে খাও না পর্যন্ত। সমস্যা কি তোমার, বলবে আমায়? এমন কেন করছো? ভালো লাগছে না তোমায় তাই? 4টা বছর হয়ে গেছে আমাদের বিয়ের, একটা সন্তান দিতে পেরেছো আমাকে? কি দিয়েছো তুমি? লাইফটাই হেল করে ছেড়েছো। সাব্বির রেগে বলে, এটা শুধু আমার দোষ? সমস্যা তোমারও থাকতে পারে। আমরা ডাক্তার দেখাতে পারি, কোনো না কোনো সমাধান দেবেই ডাক্তার। এই সময়টাতে আমার তোমাকে বেশি প্রয়োজন সাব্বির। আমার কোনো সমস্যা নেই মিম, সব সমস্যা তোমার। আমাকে বিরক্ত করবা না একদম। বলেই সাব্বির চলে যায়। মিম কান্না করতে থাকে। তখন মিমের যা আসে রুমে। এ কি মিম, তুমি কান্না করছো কেন? মিম নেহাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। নেহা মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ভাবি, আমার সবটা শেষ হয়ে যাচ্ছে। আমি কি করব বলুন আমায়? সাব্বির বদলে যাচ্ছে ভাবি। ও আমায় ডিভোর্স দিতে চাইলে আমি কি করব তখন? আমি ওকে ছাড়া বাঁচব না ভাবি। আপনি একটু বোঝান না ওকে। মিম কাঁদতে কাঁদতে বলে, শান্ত হও মিম, সবটা ঠিক হয়ে যাবে। মিম নেহাকে ছেড়ে দেয়। নেহা পাশে বসে। কি করে ঠিক হবে? ও ভালো করে কথা পর্যন্ত বলে না আমার সাথে। আমার কি দোষ ভাবি? ডাক্তার দেখাতে চাইছে না, কি করব আমি? তুমি একাই ডাক্তার দেখিয়ে আসো। যদি জানতে পারি সমস্যা আমারই, তখন কি করব আমি? ডাক্তার নিশ্চয়ই কোনো সলিউশন দিয়ে দিবে, এত ভাবতে হবে না তোমার। এখনকার যুগে সব কিছুরই চিকিৎসা আছে। তুমি চিন্তা করিও না মিম, আমি নিয়ে যাব তোমাকে ডাক্তারের কাছে। মিমকে বিভিন্নভাবে সাহস দেয় নেহা। মিম মনে মনে অনেকটা ভয়ে আছে। সেই দিন রাত 12টার দিকে বাড়ি ফেরে সাব্বির। মিম নিজেও খায়নি সাব্বিরের জন্য, ভেবেছিল একসাথে খাবে। ফ্লোরে বিছানা করে শুয়ে পড়ে মিম। সাব্বির খানিকক্ষণ অফিসের কাজ করে মিমের দিকে তাকায়। মেয়েটা ঘুমিয়ে গেছে। সাব্বির মিমের পাশে বসে মিমের মাথায় হাত বুলিয়ে দেয়। খুব বড় একটা সারপ্রাইজ দেব তোমায়, একটু অপেক্ষা করো জান। পরের দিন যথাসময়ে সাব্বির অফিসে যাওয়ার জন্য বের হয়। দরজার কাছে আসতেই দেখতে পায় মীরা এসেছে। আরে মীরা, তুমি এখানে? মীরা একগাল হেসে সাব্বিরকে জড়িয়ে ধরে। রান্নাঘর থেকে মিম সবটা দেখে। তোমাকে সারপ্রাইজ দিতে চলে আসলাম। তোমার রুম কোন দিকে? চলো চলো, কথা আছে তোমার সাথে। মীরা হেসে সাব্বিরের হাত টেনে রুমে নিয়ে যায়। মিমের চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। এখানে কেন নিয়ে আসলে তুমি? তোমার বেবি কিক মেরেছে আমায়, সেটা জানাতে আসলাম তোমায়। মীরা হেসে বলে। মিম দরজার আড়াল থেকে শুনতে পায় সেটা। কি? কিক মেরেছে? আমার সোনাটা লাথি দিয়েছে? হ্যাঁ, আর মাত্র কয়েকটা মাস, তারপর সে চলে আসবে তোমার কোলে। বলতে বলতে মীরার মুখটা কালো হয়ে যায়। মিম আর সহ্য করতে পারে না, দৌড়ে চলে যায়। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না মীরা। তুমি আমাকে বেস্ট গিফট দিচ্ছ। তোমার এই ঋণও আমি কখনো শোধ করতে পারবো না। নিজের সন্তানকে হত্যা করতে হতো আমায়। তুমি তো তাকে নতুন একটা জীবন দিচ্ছ। ভালোবেসে ঠকেছি আমি। তুমি আমায় থাকার একটা জায়গা দিয়েছ। আমার সন্তানকে নিজের সন্তান মনে করে বাঁচিয়ে রেখেছ। এভাবে বলো না। তোমার বউকে জানাবে না? না, কয়েক মাস পরে সারপ্রাইজ দেব, ওর জন্মদিনে। মিম নেহাকে নিয়ে ডাক্তার দেখিয়ে আসে। রিপোর্ট পজিটিভ আসেনি। মিম নিজের রুমে দরজা বন্ধ করে একটা চিরকুট লিখে। আমরা একটা সন্তান দত্তকও নিতে পারতাম, বা তুমি দ্বিতীয় বিয়ে করতে চাইলেও আমি কখনো না করতাম না। কিন্তু তুমি আমাকে লুকিয়ে একটা মেয়ের সাথে সম্পর্কে জড়ালে। তার মাঝে তোমার সন্তান বেড়ে উঠছে। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, শুধু আফসোস সারা জীবন তোমার সাথে থাকতে পারলাম না। খুব ভালো থেকো তুমি। তোমার প্রেমিকাকে যত দ্রুত সম্ভব বিয়ে করে নিও। চিরকুটটা রেখে নিজের জামা কাপড় গুছিয়ে বেরিয়ে যায় মিম অজানা উদ্দেশ্যে। রাতে সাব্বির বাড়ি ফিরে মিমকে দেখতে পায় না। দরজা খুলেছে নেহা। রুমে গিয়েও দেখতে পায় না। চিরকুট পরে ধপ করে বসে পড়ে সাব্বির। তুমি আমাকে চিনতে পারোনি মিম। আমি তো তোমার জন্য সারপ্রাইজ রেডি করছিলাম। আর একটু সময় দিতে পারতে আমায়।